বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বলবো ৩৭তম বিশেষ প্রিলিমিনারি টেস্টের আ এটা প্রথম প্রশ্ন যেটি আছে সেটি হচ্ছে কোনটি বাগধারা বোঝায়? হুম? এর ৪ টা হচ্ছে চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, শিব সংক্রান্তি এবং শিরের সংক্রান্তি। বাগধারা হচ্ছে শিরের সংক্রান্তি। শিরের সংক্রান্তি বাগধারা অর্থ হচ্ছে আসন্ন বিপদ। শিরের সংক্রান্তি আসন্ন বিপদ। শিরের সংক্রান্তি বাগধারা হচ্ছে অর্থ হচ্ছে আসন্ন বিপদ, আর বাদ বাকিগুলো বাগধারা নয়। কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ জানতে হলে কোনগুলো মৌলিক শব্দ আগে সেটা জানতে হবে। মৌলিক শব্দগুলো হচ্ছে নীল আকাশ, কালো কলম, লাল গোলাপ, মায়ের নাকফুল, ঢাকা, ৩, মুখ। এগুলো হচ্ছে মৌলিক শব্দ। তো এখানে হচ্ছে গোলাপ আছে, মানব মৌলিক শব্দ নয়, একাঙ্ক মৌলিক শব্দ নয়, ধাতব মৌলিক শব্দ নয়, গোলাপ আছে, গোলাপটা মৌলিক শব্দ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখছে হচ্ছে বাংলা সাহিত্যের কথা। বাংলা সাহিত্যের কথা প্রথম এবং দ্বিতীয় খণ্ড। এই দুইটা খণ্ড লিখেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা। এছাড়া বঙ্গভাষা ও সাহিত্য এই গ্রন্থটি মূলত বাংলা সাহিত্যে ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ, যেটা লেখা হচ্ছে দীনেশ চন্দ্র সেন। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে প্রথম যে গ্রন্থটা লেখে বা প্রথম লেখক সেটা হচ্ছে দীনেশ চন্দ্র সেন, এবং গ্রন্থটির নাম হচ্ছে বঙ্গভাষা সাহিত্য। আর বাংলা সাহিত্যের কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটা লেখেন ডক্টর সুকুমার সেন, এবং বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লেখেন হচ্ছে সৈয়দ আলী আহসান এবং মোহাম্মদ আব্দুল হাই। এই দুই। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি? ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। এই পত্রিকার নাম ২১শে ফেব্রুয়ারি এবং এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। নিচের কোন বানানগুচ্ছ সবগুলো বানানই অশুদ্ধ? নিক্কণ বানান, এটা হচ্ছে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়, সেখানে কিন্তু নিক্কণ বানানে ক ব মূর্ধন্য ব্যবহৃত হবে। সূচাগ্র বানানো ভুল আছে, অনূর্ধ্ব বানানো ভুল। এটাই তিনটাই ভুল, সবগুলো বানানই অশুদ্ধ হচ্ছে নিক্কণ, সূচাগ্র এবং অনূর্ধ্ব। বাংলা গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? বাংলা গ্রাম থিয়েটারের প্রবর্তক হচ্ছে সেলিম আল দিন। সেলিম আল দিন ছিলেন নাট্যাচার্য, তাকে নাট্যাচার্য হিসেবে অভিহিত করা হয়। সেলিম আল দিন, নাট্যাচার্য সেলিম আল দিন। তার এগুলো হলো হচ্ছে তার রচনা সেলিম আল দিন: মুনতাসির ফ্যান্টাসি, হতহতাই, হরগজ, বনপাংশুল, জৈবতী কন্যার মন, কীর্তনখোলা, কেরামত মঙ্গল, জন্ডিস, বিবিধ বেলুন, চাকা এবং ঘুম নেই। এরপর আছে সমভিব্যাহারের শব্দটি অর্থ কী? সমভিব্যাহারের শব্দটি অর্থ হচ্ছে একযোগে বা একই সঙ্গে। এটা হচ্ছে সমভিব্যাহারে কথাটির অর্থ। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদ বলতে কী রস বলে? শৃঙ্গার রসকে বৈষ্ণব পদ বলতে বলা হয় হচ্ছে মধুর রস। বৈষ্ণব পদাবলী রচনা করেন বিদ্যাপতি, যেটা ব্রজবুলি ভাষায়, বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে এই বৈষ্ণব পদাবলী রচনা করেন বিদ্যাপতি। বিদ্যাপতি মূলত মিথিলার কবি, তাকে মৈথিলি কোকিল বলা হয়, কবি কণ্ঠহারও বলা হয় বিদ্যাপতিকে। এই বিদ্যাপতির যে বৈষ্ণব পদাবলী রস, এই 5টা রসে বিভক্ত তিনি বলেছেন। এগুলো হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা রসের কথা উল্লেখ পাওয়া যায়। এরপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম দ্য বুদ্ধিস্ট মায়াস্টিক সং। বুদ্ধিস্ট মায়াস্টিক সং। আর 1000 বছরের পুরনো বাংলা বৌদ্ধগান ও দোহা, এটা রচনা করেন পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী।
এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের রচনা হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই তিনজন রচনা করেন। এরপর হচ্ছে পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সময়ের সংগ্রাহক কে? পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সময়ের সংগ্রাহক চন্দ্রকুমার দে। দীনেশচন্দ্র সেন হচ্ছে ময়মনসিংহ গীতিকা। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারক। দক্ষিণাঞ্জন মিত্র মজুমদার ঠাকুমার ঝুলি, দাদা ঠাকুরের ঝুলি ইত্যাদি শিশুতোষমূলক রূপকথা ও উপকথা সমূহ রচনা করেন। তার পূর্ববঙ্গ গীতিকার লোকপাল সময়ের সংগ্রাহক ছিলেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে। আর চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি? চর্যাচর্য বিনিশ্চয় অর্থ হচ্ছে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়। এটা মূলত চর্যাচর্য বিনিশ্চয় চর্যাপদের আরেকটা নাম। এই চর্যাপদ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী সহজিয়া বুদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য বা সহজিয়া ঘানি বুদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। এখানে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয় চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ। গোরক্ষবিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গোরক্ষবিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে? এই অঞ্চলে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায় বসবাস করত। তাদের ধর্মের নাম ছিল হচ্ছে নাথ ধর্ম। এই তাদের নাথ ধর্মের একটা গ্রন্থ, সেটাকেই বলা হয় গোরক্ষবিজয় গ্রন্থ। এই গোরক্ষবিজয় গ্রন্থের রচয়িতা শেখ ফয়জুল্লাহ। এরপর হচ্ছে শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে? শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। দশরথী রায় বা দাশু রায় হচ্ছে পাঁচালিকার হিসাবে সব থেকে বেশি প্রচলিত দাশু রায় বা দশরথী রায়। রামনিধি গুপ্ত টপ্পা সঙ্গীতের প্রবর্তক, টপ্পা সঙ্গীত। আর অ্যান্টনি ফিরিঙ্গি, এটা হচ্ছে অ্যান্টনি ফিরিঙ্গি কবিগান জাতীয় লোকসঙ্গীতের গায়ক, কবি। এরপর হচ্ছে অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা কে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ ছিলেন অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা। হেলাল হাফিজ, রফিক আজাদ, আসাদ চৌধুরী। না, হেলাল হাফিজ হবে না। হেলাল হাফিজের গ্রন্থগুলো হচ্ছে যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজ। রফিক আজাদ হচ্ছে রফিক হাফিজ হচ্ছে এক জীবনে এক জীবন অসম্ভব পায়, এগুলো হচ্ছে রফিক আজাদের গ্রন্থ। হুমায়ুন আজাদের গ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এগুলা। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? কাস্টম শব্দের অর্থ হচ্ছে প্রথা। কাস্টম শব্দের অর্থ প্রথা। আর আইন, ল, ল মানে আইন। রাজস্ব নীতি, যেটা রাজস্ব নীতি বলা হয়, রেভিনিউ পলিসি যেটা রাজস্ব নীতি। আর শুল্ক যেটা হচ্ছে ডিউটি বা এক্সাইজ ডিউটি, শুল্ক বলা এক্সাইজ ডিউটি। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? কাজী নজরুল ইসলাম তার কবিতায় প্রচলিত কালাপাহাড়কে স্মরণ করেছে প্রচলিত ধর্ম এবং সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। মূলত তিনি তার মোল্লাপুর লাগায় আছে তার সকল দুয়ারে চাবি, কোথা চেঙ্গিস গাজনী বাবু কোথায় পালাকার। মূলত এটা মানুষ কবিতার কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কালাপাহাড়কে স্মরণ করেছেন। আচ্ছা, প্রদীপ নিভিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? প্রদীপ নিভিয়া গেল এই বিখ্যাত বর্ণনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলার আরও একটি হচ্ছে তুমি অধম, তার একটি উক্তি হচ্ছে তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। চোখের বালি, এটা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস রবীন্দ্রনাথের। বিধবার প্রেমের কাহিনী নিয়ে রচিত চোখের বালি। বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। রবীন্দ্রনাথের যোগাযোগ, এটাও রবীন্দ্রনাথের। এরপর আছে মাতৃভাষায় যাহার ভক্তি নয় সে মানুষ নহে, কার উক্তি? মাতৃভাষায় যার ভক্তি নাই সে মানুষ নহে, এটি মীর মশাররফ হোসেনের উক্তি। মীর মশাররফ হোসেনের উক্তি। ইসমাইল হোসেন সিরাজি না, কাজী নজরুল ইসলাম না, রবীন্দ্রনাথ ঠাকুরের না। মাতৃভাষায় যার ভক্তি নাই মানুষ নয়, সেটা মীর মশাররফ হোসেনের উক্তি। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? বর্গের
প্রথম দুইটা প্রথম ধ্বনিটা হচ্ছে অল্পপ্রাণ, পরেরটা হচ্ছে মহাপ্রাণ, তারপরেরটা অল্পপ্রাণ, তারপরেরটা মহাপ্রাণ। মানে প্রথমটা অল্পপ্রাণ, দ্বিতীয়টা মহাপ্রাণ, তৃতীয়টা অল্পপ্রাণ, চতুর্থটা মহাপ্রাণ। তাহলে দ্বিতীয় এবং চতুর্থ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। আর অঘোষ এবং ঘোষ, অঘোষ হচ্ছে প্রথম দুইটা, ক খ অঘোষ যদি ধরতে হয়, ক খ অঘোষ এবং গ ঘ ঘোষ। কদাকার শব্দটি কোন উপসর্গ জয়ে গঠিত? কদাকার, এখানে উপসর্গ হচ্ছে দেশি উপসর্গ। দেশি উপসর্গ আছে, দেশি উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। সেটা হচ্ছে অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পা, তি, বি, ভর, রাম, স, সু, হা, নি, হা, ছ, সু, হা। এখানে কদ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। যুক্তাক্ষর একমাত্রা, বদ্যাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্যাক্ষর একমাত্রা এটা মূলত স্বরবৃত্ত ছন্দে গণনা করা হয়। স্বরবৃত্ত ছন্দে। মুক্তক ছন্দ না, অক্ষরবৃত্ত ছন্দ না, মাত্রাবৃত্ত ছন্দ না। অক্ষরবৃত্ত ছন্দ 8+6 মাত্রা অক্ষরবৃত্ত ছন্দ। স্বরবৃত্ত ছন্দ 4 মাত্রা, 5 মাত্রা, 6 মাত্রা। মাত্রাবৃত্ত 6 মাত্রা, কিন্তু এক মাত্রা এবং বদ্যাক্ষর এক মাত্রা গণনা হলে তাকে বলে কি? স্বরবৃত্ত। এরপর আসে নিচে কোনটি অশুদ্ধ? অহিংস, সহিংস, বিপরীতার্থক শব্দ অহিংস, সহিংস। প্রসন্ন, বিষণ্ণ, এটাও বিপরীতার্থক। দোষী, নির্দোষী, নির্দোষী মানেই হচ্ছে দোষী। আর নিষ্পাপ, পাপিনী। তাহলে এখানে কি হবে? দোষী, নির্দোষী একই সমার্থক শব্দ বোঝাচ্ছে, এটাই অশুদ্ধ। আর বাদ বাকিগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশচন্দ্র সেন। কল্লোল পত্রিকা এটি মূলত একটি সাহিত্য পত্রিকা। এই পত্রিকার নামেই একটা যুগ আছে, যেটাকে বলা হয় কল্লোল যুগ। 1923 সালে এই যুগের সূচনা হয়। এই 1923 সালে কলকাতায় মাসিক কল্লোল পত্রিকা প্রকাশিত করার মাধ্যমে দীনেশচন্দ্র দাস এই পত্রিকার সূচনা করে। দীনেশ রঞ্জন দাস। আমি এ কথা, এ ব্যথা, এ সখুলতা কাহার চরণতলে দিব নিশনি। রবীন্দ্রনাথ ঠাকুরের এ গানের নিশনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিছনি, কার চরণতলে দেব নিছনি, এটা পূজা অর্থে ব্যবহৃত হয়েছে। নিছনি শব্দের অর্থ, শব্দের আবিধানিক অর্থ কিন্তু রূপ, লাবণ্য, উপহার, অর্ঘ্য, বেশ, নিবাস ইত্যাদি। অর্ঘ্য মানে কি? অর্ঘ্য মানে পূজার উপকরণ। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। কে বলেছেন? এটা বলেছেন মূলত মোতাহার হোসেন চৌধুরী। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি এবং সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এটা বলেছেন মোতাহার হোসেন চৌধুরী। প্রমোদ চৌধুরী উক্তি হচ্ছে, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে কালি পড়ে। কোন বাক্যটি শুদ্ধ? আপনি সপরিবারে আমন্ত্রিত। এটা আপনি থাকলে সপরিবারে হবে না, বা সপরিবারে দিলে আপনি হবে না, এটা বাহুল্য দোষে দুষ্ট। সপরিবারে আমন্ত্রিত বা আপনি পরিবার সহ আমন্ত্রিত। তোমার পরশ্রী কাতরতায় আমি মুগ্ধ। পরশ্রী কাতরতায় কেউ মুগ্ধ হয় না, এটাও ভুল। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম, এটা সঠিক। সেদিন থেকে তিনি সেখানে আর যায় না, এটা এখানে সেদিন থেকে তিনি সেখানে আর যান না হবে, যায় না আছে, এটা ভুল। অর্ডি কি? অর্ডি হচ্ছে কোরাসান। কোরাসান অভিধানের অর্থ গীত, কবিতা বা গাথা কবিতা বা কোরাসান সমস্বরে উচ্চারিত সঙ্গীতকে বলা হয়। আর ইলাজি মানে শোক কবিতা বা শোকগীতি, সেটাকে বলা হয় ইলাজি। মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। তো জলে স্থলে কি সমাস? জলে স্থলে হচ্ছে জলে স্থলে কি সমাস? জলে স্থলে জল এবং স্থল, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কিন্তু এখানে দুইটা সমাসে হচ্ছে বিভক্তি যুক্ত হয়। এক হচ্ছে তৎপুরুষ সমাস, আর একটা হচ্ছে অলোক সমাস। তাহলে এখানে জল এ
বিভক্তি যুক্ত হয়েছে, স্থল এ বিভক্তি যুক্ত হয়েছে, এখানে অলুক দ্বন্দ্ব হবে। ও কোন ধরনের স্বরধ্বনি? ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় দুইটা যৌগিক স্বরধ্বনি আছে। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বাংলা ভাষায় দুইটা যৌগিক স্বরধ্বনি আছে, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই। এই দুইটা যৌগিক স্বরধ্বনি। বিষয়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? এটা বিষয়কে আপন্ন, তাকেই বলা হয় বিষয়াপন্ন। কবি কায়কোবাদগ্রস্ত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি কী ছিল? কবি কায়কোবাদের মহাশ্মশান পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে কবি কায়কোবাদ রচনা করেন মহাশ্মশান, এবং মুনির চৌধুরী রচনা করেন হচ্ছে রক্তাক্ত প্রান্তর। পলাশীর যুদ্ধ রচনা করেন পলাশীর যুদ্ধ, এটা 1857 সালে সিপাহী বিদ্রোহ, 76-এ মতান্তর না। পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়েই কবি কায়কোবাদের মহাশ্মশান মহাকাব্যটি রচিত হয়। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ হচ্ছে অলীক মানুষ। এবার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1913 সালে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত 1913 সালে গীতাঞ্জলি কাব্যটির জন্য নোবেল পুরস্কার পায়। 1910 সালে প্রকাশিত হয়, এবং এটি 1912 সালে সং অফারিং নামে অনুদিত হয়। এর অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুরই, এবং এর সম্পাদনা ইংরেজিতে সম্পাদনা করেন হচ্ছে W.B. ইয়েটস, এবং 1913 সালে এটি হচ্ছে কি পায়, নোবেল পুরস্কার লাভ করে, এবং 1910 সালে এটি প্রকাশিত হয়। আসাদের স্বাদ কবিতার লেখক কে? আসাদের স্বাদ কবিতার লেখক হচ্ছে শামসুর রহমান। শামসুর রহমানের আসাদের স্বাদ